স্কুল কলেজ খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি মন্ত্রিসভায়। স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদ্রাসার ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের পরীক্ষা নিতে বাধা নেই। তুরাগপাড়ে গুড়িয়ে দেওয়া হলো অর্ধশতাধিক অবৈধ স্থাপনা। দখলমুক্ত জমিতে গাছ রোপণের অভিনব উদ্যোগ বিআইডব্লিউটি এর। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। প্রয়াত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার মতো মানুষের এমন মর্মান্তিক মৃত্যু সহ্য করা কঠিন। সোমবার সকালে মন্ত্রিপরিষদের বৈঠকের শুরুতে আইভি রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি কথা বলেন। আওয়ামী লীগ প্রধান আরও বলেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলায় আহত অনেকে এখনও কঠিন যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের স্ত্রী, তো ছাত্র জীবন থেকে উনি রাজনীতির সাথে জড়িত। আমরা একসাথে অনেক রাজনীতি করেছি। তিনি খুব আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় সিএমএইচে এবং ২৪ তারিখে তাকে মৃত ডিক্লেয়ার করে। প্রত্যেক আন্দোলন সংগ্রামে সবসময় মাঠে থাকতেন উনি, একদম মানুষের সাথে, এবং মিটিংয়ে সবসময় মাঠে আমাদের কর্মীদের সাথেই বসতেন। কোনো অহমিকা ছিল না, ছিল না। কিন্তু এত সুন্দর একটা মানুষের এরকম বিভৎস মৃত্যু, যেটা সত্যি মানে সহ্য করা যায় না। আমাদের ২২ জন নেতাকর্মী তখন হারিয়েছে, এবং তখন প্রায় আমাদের প্রায় ৬০০-৭০০ নেতাকর্মী আহত হয়। অনেকে হয়তো পড়ে যায়, কিন্তু প্রায় ৬০০-৭০০ খুবই খারাপ অবস্থা ছিল। এইচএসসি পরীক্ষা নেওয়া বা স্কুল খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও কওমি মাদ্রাসার ডিগ্রি এবং মাস্টার্স পর্যায়ের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সকালে মন্ত্রিপরিষদ বৈঠকে এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন সচিব। পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। গেল ১৮ মার্চ থেকে বন্ধ দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। করোনা আতঙ্কে সরাসরি পাঠদানের পাশাপাশি সম্পূর্ণ বন্ধ রয়েছে পরীক্ষার কার্যক্রম। এবছর এখন পর্যন্ত আটকে আছে এইচএসসি, জেএসসি ও পিইসির মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষাগুলো। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে এখনই কোনো শিক্ষা প্রতিষ্ঠান না খোলার সিদ্ধান্ত বহাল রেখেছে সরকার। তবে সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে কওমি মাদ্রাসার মাস্টার্স ও ডিগ্রি পরীক্ষা শেষ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এই কথা জানান। কওমি মাদ্রাসারা তারা আপিল করেছিল যে তারা উপরের লেভেলের পরীক্ষাগুলো নিয়ে নিতে চায়, তো সেটা গভর্নমেন্ট এগ্রি করে দিয়েছে। এইচএসসি বা অন্য পরীক্ষা মাদ্রাসা শিক্ষা, এটা শিক্ষা মন্ত্রণালয় তারা আলোচনা করতেছে। দাওরায়ে হাদিস যেটা গ্র্যাজুয়েশন লেভেল, মাস্টার্স লেভেলের যে ওইটা, জেনারেল কওমি মাদ্রাসা খুলবে না। কিছু কন্ডিশন দিয়ে দিছে যে অবশ্যই এইভাবে স্বাস্থ্যবিধি বা এইগুলো মেনে তারপরে করতে হবে। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, স্কুল খোলা বা পাবলিক পরীক্ষা নেয়ার বিষয়টি এখনও যাচাই করছে সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়। স্কুল কলেজ এখনও খোলার মতন অবস্থায় আসতে বলে আমাদের কাছে মনে হচ্ছে না, কিন্তু পরীক্ষার বিষয়টা ওনারা খুব স্ট্রংলি চিন্তা ভাবনা করতেছেন যে কিভাবে কি করা যায়। এছাড়া সভায় বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সংশোধিত আইন ২০২০-এ চূড়ান্ত অনুমোদন, ব্যাংকার বই সাক্ষ্য আইন ২০২০-এ নীতিগত অনুমোদন এবং জাতীয় খাদ্য ও নিরাপত্তা নীতি ২০২০-এর খসড়ায় সরকার অনুমোদন দিয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জামিনে মুক্তি পেলেন গরু চুরির অভিযোগে নির্যাতনের শিকার মা ও মেয়ে। এর আগে কক্সবাজারের চৌকি আদালত স্বপ্রণোদিত হয়ে আজ তাদের জামিন দেন। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের ঘটনায় জড়িত সবাই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মানবাধিকার কমিশন। আর উচ্চ আদালত বলছেন, বিষয়টি তারাও নজরে রাখছেন। কক্সবাজারের চকরিয়া উপজেলায় সিএনজি অটোরিকশায় করে গরু চুরির অপবাদে ২ মেয়ে, ছেলে ও মা সহ একই পরিবারের ৪ সদস্যকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের এই ভিডিও রোববার ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মারধর থেকে বাঁচার আকুতি জানালেও অপমানের হাত থেকে রক্ষা পাননি মা ও ২ মেয়ে। ওই দিন গরুর মালিকের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাদের। সোমবার আদালতের জামিন আদেশের পর সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পান নির্যাতিত মা ও মেয়ে।
মধ্যযুগীয় কায়দায় এমন নির্যাতনের বিষয়টি গড়ায় উচ্চ আদালতে। আদালত কোনো আদেশ না দিলেও গঠিত তদন্ত কমিটির দিকে নজর রাখছেন বলে জানিয়েছেন। মানবাধিকার লঙ্ঘন করেছে ওই এলাকার চেয়ারম্যান। কোন ক্ষমতা বলে সে একটা নারীকে, তার মাকে দড়ি দিয়ে সে রাস্তায় গরুর মতো হাঁটাতে পারে? এরই মধ্যে ইউপি চেয়ারম্যান সহ দায়ীদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপারের কাছে আবেদন জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন। এটি শুধু এই দুই নারীর জন্য অপমাননাকর এমনটি নয়, এটি আমি মনে করি গোটা নারী জাতির জন্য অপমাননাকর, গোটা মানব জাতির জন্য অপমাননাকর। চকরিয়া উপজেলা প্রশাসনের গঠিত 3 সদস্যের কমিটি বিষয়টি তদন্তে কাজ করছে। গত বছর রাজধানীর বাড্ডায় ছেলে ধরা সন্দেহে তাসলিমা বেগম রেনু নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছিল। বারবার আইন হাতে তুলে নেওয়ার এমন প্রবণতাকে অশনি সংকেত বলছেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরের উত্তাল আবহাওয়ার সুযোগে তৎপর হয়ে উঠেছে ইয়াবা কারবারিরা। গভীর সাগর থেকে 13 লক্ষ ইয়াবা সহ 2 রোহিঙ্গা গ্রেফতারের পরে কথা জানিয়েছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল। তিনি দাবি করেন, দুর্যোগ ও মহামারীর সময়ে মাদক বিরোধী অভিযান আরও জোরদার করেছে র্যাব। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্য বলছে, সাম্প্রতিক সময়ে স্থলপথের বদলে জলপথে বেশি পাচার হচ্ছে ইয়াবা। গত কয়েকদিনের বৈরী আবহাওয়ায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা কম মনে করে গভীর সমুদ্রে আরও তৎপর হয়ে উঠেছে ইয়াবা কারবারিরা। গভীর সমুদ্র থেকে কক্সবাজারের খুরুশকুল ঘাটমুখী 13 লাখ ইয়াবার একটি চালান জব্দ করে এসব তথ্য জানিয়েছে র্যাব। উত্তাল সমুদ্রে টানা 2 দিনের অভিযানে 2 রোহিঙ্গাকেও গ্রেফতার করা হয়েছে। অনেক দূরবর্তী সাগর থেকে ওদেরকে ধাওয়া করে আনা হয়েছে। মায়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিক আয়াজ, বশির আহমেদ এবং সেই সাথে মোহাম্মদ বিলাল আরেকজন, বয়স 45, তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের সাথে ফিশিং বোট, মোবাইল, সিম কার্ড সহ কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এই মাদকের মূল্য আনুমানিক 40 কোটি টাকা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতার পরেও ইয়াবার চোরাচালান কমছে না কেন, এমন প্রশ্ন ছিল র্যাবের অতিরিক্ত মহাপরিচালকের কাছে। যতক্ষণ এটা পৃথিবী থাকবে ততক্ষণ কিছু অন্যায় অপরাধ এগুলো থাকবে, তবে আমরা এটাকে জিরো না করতে পারলেও ইনশাল্লাহ আমরা এটাকে টলারেবল সর্বনিম্ন পর্যায়ে নিয়ে যাব। জিরো থাকবে শুধুমাত্র হেভেন এবং হেলে। ব্রিফিংয়ে আরো জানানো হয়, প্রতিষ্ঠার পর থেকে 5 কোটি ইয়াবা জব্দ এবং 1 লাখ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ, কক্সবাজার। তুরাগ নদ দখলমুক্ত করতে টঙ্গীর কাঁচা বাজার ও আবদুল্লাপুর অংশে উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। এই সময় অস্থায়ীভাবে গড়ে ওঠা 1/2 শতাধিক দোকান ভেঙে দিয়ে যেসব জায়গায় বৃক্ষরোপণ করা হয়। বিস্তারিত রাজিবুল হাসানের রিপোর্টে। তুরাগের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও বিভিন্ন স্থাপনা আবার উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। সকাল থেকে টঙ্গী অংশের কাঁচাবাজার এলাকায় নদের পার ঘেঁষা অস্থায়ী দোকানপাট ভেঙে দেওয়া হয়। সাথে সাথে সেসব স্থানে লাগানো হয় নানা জাতের বৃক্ষ। তবে স্থানীয়রা বলছেন, শুধু গাছ লাগিয়েই পরিবেশ রক্ষা করা সম্ভব নয়, প্রয়োজন নিয়মিত তদারকির। প্রশাসনিক কোনো একটা ক্যাম্প থাকলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। আজকে ভাঙতেছে, কালকেই তো আবার দোকান বসবে। তারের বেড়া দিয়ে দিত এক, আর দ্বিতীয় কথা জায়গায় জায়গায় বসার একটা স্থান করে দিত। যেমন ফুল গাছ লাগাইছে অনেক জায়গায় গোলশান বানানি, ওরকম সিস্টেম করে দিলে আর দোকানপাট বসতো না। নদীর আশেপাশে কোনো অপরিষ্কার জিনিস না ভালো, ময়লা যাতে না পড়ে নদীর পরে, এটা আমরা চাই। দুপুরের পর আবদুল্লাপুর অংশে বেঙ্গল এন্টিগো নামে একটি কারখানায় অভিযান শুরু করলে উচ্চ আদালতের স্থগিতাদেশ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় অভিযান। এদিকে উচ্ছেদকৃত জায়গায় নতুনভাবে কোনো স্থাপনা যাতে না হয় সেই বিষয়ে মনিটরিং চলবে বলে আশ্বাস দেন বিআইডব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট। উচ্ছেদকৃত জায়গাতে যাতে নতুনভাবে কেউ কোনো স্থাপনা তৈরি করতে না পারে এবং লোকজনকে মোটিভেট করা, মানুষ নদীর পাড়ে যাতে সুন্দরভাবে বেড়াতে পারে, এই জন্য আমরা নদীর পাড়ে ওয়াকওয়ে বরাবর আমরা বৃক্ষরোপণ করেছি। 5 মাস আগে তুরাগের দুপাশে অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল বহুতল ভবন সহ বেশ কিছু স্থাপনা। এরপর আবার সেসব জায়গায় দোকান গড়ে তুলে স্থানীয়রা। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মার ভাঙনে একেবারে বিলীন হয়ে গেছে 4টি গ্রাম। নিশ্চিহ্ন হওয়ার পথে আরও 7টি। আতঙ্কে দিন কাটাচ্ছে শত শত পরিবার। ভাঙন কবলিতদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে প্রশাসন। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে।
মুন্সিগঞ্জের লৌহজংয়ের ভোজগাঁও গ্রামের তাহমিনা আক্তার 7 দফা ভাঙনের কবলে পড়ার পর সবশেষ উত্তর দিঘলি গ্রামে বসতগড় করেছিলেন। নদীর পারে হয় আস্তে আস্তে এটাও এখন পদ্মার করাল গ্রাসের শিকার। আবারও অনিশ্চিত ভবিষ্যৎ তার। নদী আমাগো ঘরের পাশে ঘরটা যেন কোন সময় আমাগো নদীতে নয়া যায় এটাও আমরা বুঝতে পারতাছি না। পদ্মায় হারিয়ে যাওয়া 4টি গ্রাম ব্রাহ্মণগাঁও, দুয়াল্লি, কলিকাল ও সাইনহাটি এখন শুধুই স্মৃতি। উত্তাল পদ্মায় বিলীনের পথে আরো 7টি গ্রাম ভোজগাঁও, রাতগাঁও, সংগ্রামবীর, পাইকারা, গাউপাড়া, ঝাউটিয়া ও উত্তর দিঘলি। তাহমিনার মতো এসব গ্রামের শত শত পরিবার এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ক্ষয়ক্ষতি থেকে রেহাই পেতে সবাই ব্যস্ত। যে যার মতো করে দ্রুত সরিয়ে নিচ্ছেন বাড়িঘরের খুঁটি, টিনসহ সব আসবাবপত্র। অনেকে আবার সবকিছু নিয়ে নৌকায় যাত্রা শুরু করেছেন অনিশ্চিত গন্তব্যে। কিছু নাই, ঘর দুয়ার মসজিদ ভেঙে গেছে। 3-4 ভাঙ্গা দিয়ে আমরা অস্থায়ী এক জায়গায় রয়েছি। আষাঢ় মাস থেকে এখানে অনেক কষ্টের ভিতরে আছি, নদীর ভাঙনে পড়ছি। কোনো জায়গা নাই। ভাঙন কবলিত পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য সবকিছুই করার আশ্বাস দিলেন উপজেলার শীর্ষ কর্মকর্তা। আমরা একটা ডাটাবেস তৈরি করছি, যে পরিবারগুলো নদীগর্ভে বিলীন হয়ে এই পারে আসছে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে যে ঘরগুলো দেওয়া হয় অগ্রাধিকার ভিত্তিতে সেই পরিবারগুলোকে জমি বন্দোবস্ত দিয়ে ঘর প্রদানের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। বন্যার পানিতে তলিয়ে থাকা এমন 500-র বেশি বাড়িঘর পদ্মায় হারিয়ে গেছে, আর সরকারি হিসেবে 250 হেক্টরের বেশি ফসলি জমি নিশ্চিহ্ন হয়ে গেছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, দিঘলি, মুন্সিগঞ্জ। রাজধানীর মোহাম্মদপুরে 2টি প্রতিষ্ঠানে 10 জনকে 26 লক্ষ টাকা জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ওষুধ প্রশাসনের অনুমোদন ছাড়াই ফার্মেসি পরিচালনার মাধ্যমে নিষিদ্ধ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করছিল প্রতিষ্ঠান দুটি। এছাড়া নকল ও মেয়াদোত্তীর্ণ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যায় অভিযানে। দোকানের বাইরে বিরাট লোগো, অথচ নেই ওষুধ প্রশাসন অধিদপ্তরের কোনো প্রকার অনুমোদন। ভেতরের অবস্থা আরও ভয়ঙ্কর। সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকার আল শেফা 3 ফার্মেসিতে যৌথ অভিযান চালায় র্যাব ও ওষুধ প্রশাসন অধিদপ্তর। অভিযানে বেরিয়ে আসে একের পর এক অনিয়ম। খোঁজ মেলে নিষিদ্ধ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফুড সাপ্লিমেন্টের। পাওয়া যায় বিপুল পরিমাণ KN95 মাস্ক, যা চায়না থেকে আমদানি দাবি করা হলেও এর সপক্ষে কোনো কাগজ দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। পরে একই মালিকের গুদামঘরে গিয়ে নকল ও মেয়াদোত্তীর্ণ স্যাভলন ও হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়। হেলথ অ্যান্ড হাইজেন নামে এসব পণ্য পরিবেশকের দায়িত্ব নিলেও এর বিপরীতে কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি প্রতিষ্ঠানটির মালিক। সে ড্রাগ লাইসেন্স নাই এবং সে ভদ্রতা করে তার কোনো আবেদন পর্যন্ত আমাদের ডিজিডিএতে করেন, এবং আমাদের ডিজিডিএর সে মনোগ্রাম যে লোগো, যেটা এত বড় একটা লোগো ও তার গ্লাসের মধ্যে লাগিয়েছে। আমরা মাত্র ওপেন করেছি, লাইসেন্স অ্যাপ্লাই করছি। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠান দুটি সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত। তারা ওষুধ আইন 1940-এর বিভিন্ন ধারা লঙ্ঘন করার ফলে সর্বমোট আমরা এখানকে 10 জনকে আমরা অভিযুক্ত করেছি, আসামি আটক করেছি, এবং ওষুধ আইনের বিভিন্ন ধারায় সর্বমোট 26 লক্ষ টাকা অর্থদণ্ড আমরা আরোপ করেছি। অর্থদণ্ড অনাদায়ে তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ব্যবসার নামে ভোক্তার সঙ্গে প্রতারণায় জড়িত সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানায় র্যাব। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। করোনার র্যাপিড টেস্টের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তবে সরকারি হাসপাতালে করোনার অ্যান্টিজেন টেস্ট করার অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রী বলেন, টিকা আনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। সোমবার দুপুরে সচিবালয়ে তিনি কথা বলেন। র্যাপিড টেস্ট আমরা এই মুহূর্তে আমরা করব না। আমরা অ্যান্টিজেন টেস্ট যেটা আছে সেটা আমরা এখন অ্যালাউ করব, এবং সেটা হবে আমাদের হাসপাতালগুলোতে এবং আমাদের সরকারি যে ল্যাব আছে সেই ল্যাবগুলোতে, এবং যেখানে আমাদের ল্যাব নাই সরকারি হাসপাতালের তত্ত্বাবধানে সেখানে আমরা অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা আগামীতে আমরা করব। ভ্যাকসিন বিশ্বের বেশ কয়েকটি দেশে অ্যাডভান্স স্টেজে চলে গেছে। এই বিষয়গুলো ফাইনাল সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী নেবেন।
কোভিড-19 ঘিরে দেশে বেড়েছে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার। প্রয়োজনের তুলনায় অনেক বেশি অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে কোভিড নির্দিষ্ট হাসপাতালগুলোতেও। এছাড়া আক্রান্ত না হয়েও আতঙ্কে গণহারে অ্যান্টিবায়োটিক সেবনে ভবিষ্যতের মৃত্যুহার বাড়াবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সরকারিভাবে রোগীদের অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রশ্নে কিছু করার নেই বলে জানিয়েছে ওষুধ প্রশাসন। মুজাহিদ শুভর রিপোর্টে বিস্তারিত। করোনা থেকে বাঁচতে আতঙ্কিত মানুষ জেনে না জেনে সেবন করেছে বিভিন্ন পদের অ্যান্টিবায়োটিক। অন্যের কাছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে চিকিৎসকের পরামর্শ ছাড়াই সেবন করেছে অ্যাজিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন, হাইড্রোক্সিক্লোরোকুইন সহ নানা ধরনের শক্তিশালী অ্যান্টিবায়োটিক। রোগীর অবস্থাভেদে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতার কিছুটা প্রমাণ মিললেও সরকারিভাবে উপজেলা পর্যন্ত পৌঁছে দেয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক। আমি একজন করোনা রোগী ছিলাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাকে 6 ধরনের ওষুধ দিয়েছিল। ভিটামিন বি কমপ্লেক্স ছিল, প্যারাসিটামল ছিল, কিন্তু ডক্টর সব থেকে বেশি ডক্সিসাইক্লিনটার উপর জোর দিয়েছিল। গেল 5 মাসে এসব অ্যান্টিবায়োটিকের বিক্রি বেড়েছে কয়েক গুণ। ওষুধ বিক্রেতাদের দাবি, সাধারণ মানুষকে এই প্রথম এত বেশি অ্যান্টিবায়োটিক কিনতে দেখা গেছে। অ্যাজিথ্রোমাইসিনটা অনেক চলছে, এমন খাওয়া খাইছে মানে অনেক কোম্পানি সাপ্লাই দিতে পারে না। হইলে আমি খেতে পারি বা পরবর্তীতে যদি মার্কেটে না পাই, এসব পরিস্থিতিতে সবাই মজুত করে রাখছে। দেশের কোভিড হাসপাতালগুলোতে অ্যান্টিবায়োটিকের সর্বোচ্চ ব্যবহার ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। বিভিন্ন হাসপাতালে 70 থেকে 100% রোগীকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। এই কোভিড ম্যানেজমেন্টের কারণে যে ভয়ঙ্কর অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ব্যবহার হলো অপ্রয়োজনে, এই ব্যবহারের কারণে মাইক্রোবিয়াল সেন্সিটিভিটি প্যাটার্নে যেই পরিবর্তনটি হবে সেটি কোভিড চলমান অবস্থাতেই আমাদের অন্যান্য ব্যাকটেরিয়াল ইনফেকশনকে আরো জটিল করে ফেলবে। তাহলে করণীয় কি? প্রশ্ন ছিল ওষুধ প্রশাসনের কাছে। গভর্নমেন্ট যেই ট্র্যাকে চলবে, যে ডিসিশন নিবে, সেই হিসাবে আপনার সেভাবে ব্যবহার হবে এবং ডক্টর সেভাবে প্রেসক্রিপশন করবে। এটা আমাদের মধ্যে পড়ে না। ডক্টর প্রেসক্রিপশনের উপর তো আমাদের কোনো হাত নেই, আর সেটার আমাদের কোনো রেগুলেশন আমরা করতে পারবো না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনাকালে অতিমাত্রায় অ্যান্টিবায়োটিকের ব্যবহার ব্যাকটেরিয়ার টিকে থাকার ক্ষমতা বাড়িয়ে দেবে, যা চলমান সংকট এবং সংকট পরবর্তীকালেও মৃত্যুর হার বাড়াবে ব্যাপকভাবে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। আগামী 4 অক্টোবর থেকে চালু হচ্ছে সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট। তবে করোনা পরিস্থিতিতে যাত্রী খরা থাকায় ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে লন্ডন যাবে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। যুক্তরাজ্য প্রবাসী সিলেটবাসীদের দীর্ঘদিনের দাবি সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট। কথা ছিল চালু হবে এপ্রিলের শেষে। সব প্রস্তুতি থাকলেও করোনা মহামারীতে থেমে যায় প্রক্রিয়া। অবশেষে পূরণ হচ্ছে স্বপ্ন। এরই মধ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে শক্তিশালী করা সহ আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করা হয়েছে। বিদেশ ফেরত যাত্রীদের জন্য সিলেটে কোয়ারেন্টিন ব্যবস্থাও রাখা হয়েছে। শুধু বাকি ব্রিটিশ পরিবহন বিভাগের সার্টিফিকেট। সবকিছু ঠিকঠাক থাকলে 4 অক্টোবর সিলেট থেকে লন্ডন যাবে বাংলাদেশ বিমানের ফ্লাইট। আমরা ইউকেতে যোগাযোগ করেছি, সেপ্টেম্বর মাসের মধ্যে এসে তাদের অডিট কমপ্লিট করে ফেলবে এবং তারা যেটা সার্টিফিকেশন করার দরকার ক্যাটাগরিজে কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা আগামী 4 অক্টোবর থেকে আশা করছি যে প্রথম বিমান ফ্লাইট সরাসরি সিলেট থেকে লন্ডনে চালু করবে। করোনার আগে প্রতি সপ্তাহে বিমানের ঢাকা লন্ডন সরাসরি ফ্লাইট ছিল 4টি। যাত্রী কম থাকায় এখন তা নেমে এসেছে 1টিতে। সিলেট লন্ডন রুট চালু হলে এই ফ্লাইটটি যাবে সিলেট হয়ে। এতে সিলেটের যাত্রীরা খুশি হলেও বাড়তি বিড়ম্বনা মনে করছেন ঢাকা সহ অন্যান্য অঞ্চলের যাত্রীরা। এখন আমরা ডাইরেক্ট সরাসরি সিলেট টু লন্ডন যেতে পারবো, সো এটার জন্য আমাদের জার্নিও কম হবে, আমাদের হ্যারাসমেন্ট কম হবে। এমনিতেই তো 11 ঘন্টা লাগে, তো এর উপরে যদি সিলেটে যদি আবার 1 ঘন্টার মতো বসে থাকতে আবার সিলেটে যেতে হয়, তাহলে অন্তত আরও 4-5 ঘন্টা বেশি রাখতে পারে, যেটা বাড়তি বিড়ম্বনা। করোনা সংকট না কাটা পর্যন্ত ঢাকা ও সিলেট থেকে লন্ডনে আলাদা ফ্লাইট চালু করা সম্ভব নয় বলে জানায় বিমান সংস্থাটি। আমরা যেটি ডাটা দেখেছি, বিজনেস ক্লাসের প্রায় 80%-এর বেশি প্যাসেঞ্জার ঢাকার। চ্যালেঞ্জের মুখে পড়বো ইতিমধ্যে যারা বিজনেস ক্লাসে যাত্রী তারা অনেকেই উষ্মা প্রকাশ করেছেন ঢাকা থেকে সরাসরি যাওয়া, যেটি তারা যেতেন, কিন্তু এখন আমরা আমাদের প্যাসেঞ্জার ওই রকম নাই যে আমরা 2টা ফ্লাইট চালাবো। বর্তমানে একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে সরাসরি লন্ডনে যায়। এই ফ্লাইটের 2/3 যাত্রী সিলেটের। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। মিরপুরে ব্যক্তিগত ঐচ্ছিক অনুশীলনে বিসিবির গাইডলাইন মানা হলেও ঢাকার বাইরের ভেন্যুগুলোতে নেই স্বাস্থ্যবিধির বালাই। মুখে মাস্ক ছাড়াই একাধিক ক্রিকেটারের সঙ্গে কাজ করছেন একই ট্রেনার।
মাঠে কেবল ট্রেনার থাকার কথা থাকলেও অবস্থান করছেন বাইরের অনেকে। বিষয়টি আমলে এনে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। একই সঙ্গে খেলোয়াড়দের অভিজ্ঞতার প্রেক্ষিতে অনুশীলনে মাস্ক ব্যবহার নিয়েও নতুন সিদ্ধান্তের ইঙ্গিত দিলেন নিজামুদ্দিন চৌধুরী সুজন। ভেন্যু খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম। ট্রেনার আসলামের সঙ্গে ফিটনেস নিয়ে কাজ করছেন মিরাজ। জিমে সদস্য বৃদ্ধি আর ক্যামেরার উপস্থিতিতে মুখে উঠল মাস্ক, তবে নাকটা খোলাই রইল। অথচ কিছুক্ষণ আগেও এই ট্রেনারকে দৌড়াতে দেখা গেল এক স্থানীয় ক্রিকেটারের সঙ্গে। সেখানেও কোভিডের রক্ষা কবচের প্রতি অনীহা। তাহলে কতটুকু নিরাপদ জাতীয় দলের এই ক্রিকেটাররা? তবে গেল বিপিএলে সিলেট সিক্সার্সের সঙ্গে কাজ করা এই সাবেক ফার্স্ট ক্লাস ক্রিকেটার মাস্ক ব্যবহার না করার পেছনে দিলেন ভিন্ন যুক্তি। সবাই মাস্ক পরে আসে, ঠিক আছে। আমরা যখন রানিং শুরু করে দিই, আসলে রানিং করার সময় মাস্ক পরে আসলে দম নিয়ে সম্ভব হয় না। আমি মাস্ক পরে আমি এখন রানিং করতেছিলাম, তো ঠিক আছে, রানিং করালাম, এখন দমের সমস্যা হয়, এখন আমরা যাব জিমে, মাস্ক তখন পরবো। সিলেটের চিত্রটাও প্রায় একই রকম। সামাজিক দূরত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একেবারে পাশাপাশি চেয়ারেই মাস্ক ছাড়া বসে পেসার ইবাদতের সঙ্গে কথা বলছেন ট্রেনার। খানিক বাদে উঠে গেলেন আরেক পেসার রাহির কাছে। বিসিবির পক্ষ থেকে পরিষ্কার নির্দেশনা আছে, গ্রাউন্ডসম্যানদেরও থাকা যাবে না অনুশীলনের সময়। অথচ এখানে নিরাপত্তা কর্মী ছাড়াও দেখা গেল দুজন দর্শককে। রাজশাহীতে কদিন আগেও দেখা গেছে ট্রেনার ছাড়া একঝাঁক নেট বোলারকে নিয়ে অনুশীলন করছিলেন তরুণ ওপেনার শান্ত। গণমাধ্যমের খবরের পর মিরপুরে আরো কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছেন ট্রেনাররা। তবে ঢাকার বাইরে বাকি 6 ভেন্যুকে কিভাবে সামলাবে বিসিবি? ভেন্যুগুলোর কনসার্ন যে ভেন্যু ম্যানেজার আছে বা আমাদের সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে সেভাবে ইনস্ট্রাকশন দেয়া আছে। যেহেতু বিষয়টা আপনাদের মাধ্যমে আমরা জেনেছি, আমরা অবশ্যই বিষয়টা দেখব এবং যতটুকু সম্ভব যে স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনেই প্র্যাকটিস করার ব্যবস্থা করা হচ্ছে এবং ভবিষ্যতে হবে। দ্বিমতের সুযোগ নেই। রানিং বা জিম সেশনে মাস্কের ব্যবহারটা কষ্টকর। ক্রিকেটারদের ব্যক্তিগত অভিজ্ঞতা জেনে তাই মাস্ক ব্যবহারের ব্যাপারে আবারও ভেবে দেখছে বিসিবির মেডিকেল টিম। তবে সামাজিক দূরত্ব মানার কোনো বিকল্প নেই। মাস্ক পরে একজন খেলোয়াড় বা একজন ট্রেনারের কতটুকু কাজ করা সম্ভব এই বিষয়টা কিন্তু আমরা এখন চিন্তা করছি, কারণ অনেকেই বলছেন যে মাস্ক পরে ট্রেনিং করা বা মাস্ক পরে কাউকে সহযোগিতা করাটা প্র্যাকটিক্যালি খুবই ডিফিকাল্ট। সো এই বিষয়গুলো আমরা এখন ভেবে দেখছি এবং যতটুকু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কাজ করা সম্ভব তার মধ্যেই কাজ করার চেষ্টা করা হচ্ছে। নজরদারির দায়টা অবশ্যই বিসিবির, তবে স্বাস্থ্য ঝুঁকিটা তো একান্ত ব্যক্তির। সেক্ষেত্রে ক্রিকেটার আর ট্রেনারদেরকে আরেকটু দায়িত্বশীল হবার পরামর্শ বিসিবির। যতটুকু সম্ভব। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এ ছিল প্রবাসী সময়ে। সঙ্গে থাকুন সময়ে।